সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। জামায়াত এনসিপি আসন সমঝোতার আলোচনায় আছে ভিন্ন মত। দৈনিক প্রথম আলোতে এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গতকালকে বাংলাদেশের সবগুলো মিডিয়ার কাভারেজ পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পাশাপাশি আরেকটি খবর, সেটি হলো জামাতের সাথে এনসিপির যে নির্বাচনী আসন সমঝোতা, সেটি তো অনেকেই বলছেন জামাতের সাথে তাদের যে আসন সমঝোতা সেটি প্রায় চূড়ান্ত, শুধুমাত্র ঘোষণার বাকি। কিন্তু প্রথম আলোতে এখন আমি যে রিপোর্টটা আপনাদের সামনে শিরোনাম বলেছি, এর ভিতরে যেটি লেখা আছে যে একেবারেই চূড়ান্ত নয়, তবে আলোচনা চলছে। একই সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যেহেতু গতকালকে তিনি দেশে এসেছেন, এনসিপি আশা করছে যে সরাসরি তারা তারেক রহমানের সাথে দেখা করে ফাইনালি তারা সিদ্ধান্ত নেবে তারা কার সাথে জোটে যাবে, কি জামাতের সাথে না কি বিএনপির সাথে। তবে এখানে আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই জামাতের সাথে যাওয়া কিংবা বিএনপির সাথে যাওয়া, এই বিষয়টি নিয়ে স্বয়ং এনসিপির ভিতরেই বলতে গেলে দুটি পক্ষ হয়ে গেছে। কেউ চায় যে জামাতের সাথে যাক, আবার অপর পক্ষটি বলছে যে না, বিএনপির সাথে যাওয়া উচিত। তবে সবচাইতে মূল যে জোটে যাওয়ার যে মূল কারণটা, সেটি অনেকটা সামনে চলে এসেছে এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে। তো ওটি এই বিষয়টি এখন এখানে বলছি না, যেহেতু এখানে প্রসঙ্গটি ভিন্ন, সেটি হয়তো পরে অন্য কোনো ইয়েতে বলবো। তো আচ্ছা, এখন আমরা এখানে যে নিউজটি শিরোনাম বলেছি যে জামায়াত এনসিপি আসন সমঝোতার আলোচনায় আছে ভিন্ন মত। তো এই খবরটির বিস্তারিত যদি আমরা পড়ি, তাহলে এখানে লিখেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দলের অনেকের সম্মতি থাকলেও একটি অংশের ভিন্ন মত আছে। জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা হবে কিনা তা দু একদিনের মধ্যেই পরিষ্কার হবে। এর আগে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় এসেছিল, তবে শেষ পর্যন্ত দুই পক্ষের বোঝাপড়া হয়নি। এরপর জামায়াতের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর তার সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আবার আলোচনার সম্ভাবনা দেখছেন এনসিপির শীর্ষ নেতারা। যেহেতু এতদিন তারেক রহমান ছিলেন না বা তার অনুপস্থিতিতে দলের অন্যান্য নেতৃবৃন্দের সাথে এনসিপির যোগাযোগ হয়েছে এবং ওই যোগাযোগের উল্লেখ করার মতো তেমন অগ্রগতি না হওয়ায় তারা তখন জামাতের দিকে ঝুঁকে গেছে। তো এখন তারা নতুন করে একটু আশাবাদী হয়েছে, যেহেতু তারেক রহমান দেশে এসেছেন, স্বয়ং তারেক রহমানের সাথে তারা বিষয়টি নিয়ে হয়তো আলোচনায় বসতে চাচ্ছেন, এটি বলছে। তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী। অবশ্য বিএনপির দিক থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি। অর্থাৎ এনসিপি আগ্রহী হলেও বিএনপির পক্ষ থেকে এখনও কোনো আভাস দেওয়া হয়নি। এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করছেন। এনসিপি অন্তত 50টি আসনে ছাড় চেয়েছে, তবে জামায়াত ইসলামের দিক থেকে এই সংখ্যাকে বেশি মনে করা হচ্ছে। যদিও জামায়াতের দিক থেকে এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু বলা হয়নি, যেহেতু আলোচনার পর্যায়ে রয়েছে, তাই চূড়ান্তভাবে কেউ কিছু জানায়নি। এ নিয়ে দু একদিনের মধ্যে জামায়াত ও এনসিপি শীর্ষ পর্যায়ের নেতাদের আবারও আলোচনা হবে বলে জানা গেছে। জামায়াতের সঙ্গে সমঝোতা যাওয়ার ব্যাপারে এনসিপির একটি অংশের সমর্থন আছে, তবে আরেকটি অংশের আছে ঘোর আপত্তি। জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা সামনে আসার পর দলটির একাংশের মধ্যে প্রতিক্রিয়াও হয়েছে। গতকাল এনসিপি থেকে পদত্যাগ করেছেন জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান সমন্বয়
কারী ছিলেন। তো গতকালকে দুজন এনসিপির দুজন ব্যক্তির পদত্যাগের খবর জানা গেছে। তারা, তার মানে হচ্ছে যে পত্রিকায় যে রিপোর্টটি আসছে এর সত্যতা অবশ্যই রয়েছে। যারা বিএনপি পন্থী বা বিএনপির সাথে জোটে যাক এরকম যারা চায়, তো তারা মনে করছে জামায়াতের সাথে জোটে যাবে, এজন্য তারা সরে গেছে। তো এরকম দুজন হয়তো ঘোষণা দিয়ে সরে গেছে, ভিতরে হয়তো আরও এরকম অনেকে আছে যারা জামায়াতকে পছন্দ করে না। এদিকে এনসিপি জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় যাচ্ছে বলে দাবি করেছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির অন্যতম নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেন, জামায়াতের কাছে এনসিপি 50টি আসন চেয়েছিল, দর কষাকষির পর 30 আসনে রফা হয়েছে। এই শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। এসব বিষয়ে উল্লেখ করে আব্দুল কাদের গতকাল সকালে এক ফেসবুক পোস্টে লেখেন, সব কিছু ঠিক থাকলে শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে, অর্থাৎ আজকের কথা বলছে। অবশ্য জামায়াতের সঙ্গে আলোচনার বিষয়ে এনসিপি শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি। তবে দলটির গুরুত্বপূর্ণ একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এনসিপির সম্ভাব্য প্রার্থীদের অনেকেই মাঠ পর্যায়ে ঘুরেছেন, গণসংযোগ করেছেন। তাদের বেশিরভাগই বলেছেন জিতে আসতে হলে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতায় যাওয়ার বিকল্প নেই। তাই জামায়াতের সঙ্গে যেমন আলোচনা হচ্ছে, বিএনপির সঙ্গেও আলোচনার পথ খোলা রাখছেন তারা। বিএনপির প্রধান নেতা তারেক রহমানের সঙ্গে এনসিপি শীর্ষ নেতাদের সরাসরি দেখা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে এই নেতা জানান। অন্যদিকে এনসিপি ও জামায়াতের আসন সমঝোতা হবে কিনা, হলে কিভাবে হবে তা কয়েকদিনের মধ্যে পরিষ্কার হবে বলে গতকাল এনসিপির একজন শীর্ষ নেতা এই প্রতিবেদককে জানান। এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গতরাতে প্রথম আলোকে বলেন, এনসিপির সঙ্গে আলোচনা চলমান। তো এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে সম্প্রতি এনসিপি, তারপরে আমার বাংলাদেশ পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই তিনটি দল মিলে কিন্তু একটি জোট করেছিল। এটি বেশি দিন হয়নি, সম্ভবত হয়তো 7-10 দিন হতে পারে। তো এই জোটটি করার একটা উদ্দেশ্য ছিল তাদের, সেটি হচ্ছে যে বাংলাদেশে অনেকেই মনে করেন বিএনপি এবং আওয়ামী লীগ এদের রাজনীতি ধারা প্রায় একই রকম। আর জামায়াতকে অনেকে আবার পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করেনও না বিভিন্ন কারণে। তো অর্থাৎ পুরনো যে রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারার বিপরীতে জুলাই আগস্টে যে লক্ষ্যকে সামনে রেখে প্রায় 1400 মানুষ নিহত হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে, এবং দেশের তরুণদের একটি বড় অংশ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এই তরুণদের যে ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই 3 রাজনৈতিক দল নতুন একটি রাজনৈতিক ধারা চালু করার লক্ষ্যে কিন্তু গঠিত হয়েছিল। এখন এই যে এনসিপির সাথে জামায়াতের অথবা বিএনপির যে আসন সমঝোতা হচ্ছে, তো এটি হয়ে গেলে তখন ওই যে তিন দল মিলে যে জোট করেছিল, ওই জোটের গণতান্ত্রিক সংস্কার জোট নাম দেওয়া হয়েছিল, সেটি ভেঙে যাবে এরকমটা বলছে। এই জোট গঠনের প্রক্রিয়া যখন শুরু হয় তখন বলা হয়েছিল যে বিএনপি ও জামাতের বাইরে তৃতীয় একটি শক্তিশালী জোট হয়ে ওঠার চেষ্টা করবে গণতান্ত্রিক সংস্কার জোট। এখন এনসিপি ও এবি পার্টি বিএনপি বা জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার যে চেষ্টা করছে তাতে ক্ষুব্ধ রাষ্ট্র সংস্কার আন্দোলন। এ বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গণতান্ত্রিক সংস্কার জোট বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় একটি শক্তিশালী জোট হয়ে উঠবে। 3 দলের আলোচনায় এ ঐক্যমত্য হয়েছিল, কিন্তু দুদিকেই বিএনপি ও জামায়াত আলোচনা করে সেই বোঝাপড়া ইতিমধ্যে লঙ্ঘন করা হয়েছে। এই ব্যাপারে আমরা শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য জানাবো। তো আমি ওই যে মাঝখানে একটি কথা বলছিলাম যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এখানে নিরাপত্তাহীনতার একটি বিষয় সামনে এসেছে। কারণ নির্বাচন হওয়ার পরপর যে সরকার গঠন করবে, যদি বিএনপি করে থাকে কিংবা জামাত যেই সরকার গঠন করুক না কেন, তখন কিন্তু যে যারা জুলাইয়ে গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা, তখন তারা
হয়তো একটু কোণঠাসা হয়ে যেতে পারে। ওই আশঙ্কা থেকেই, কোণঠাসা হওয়া মানে হচ্ছে তাদের প্রতি গুরুত্ব কমে যাওয়া এবং নিরাপত্তার একটি বিষয় রয়েছে। আর তাছাড়া তারাও চাচ্ছে যে সংসদে যেন তাদের প্রতিনিধিত্ব থাকে এবং এর মাধ্যমে তারা তাদের রাজনৈতিক যে দল এনসিপি, এই এনসিপিকে তারা শক্তিশালী করারও সুযোগ পাবে। তো সব মিলিয়ে দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। এখনও যেহেতু অনেক কিছু আলোচনার পর্যায়ে রয়েছে, তো আরও কয়েকদিন গেলে সব কিছু পরিষ্কার হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।